1961 সালের নভেম্বরে একজন পাইলট হেলিকপ্টার চড়ে গায়না এবং ভেনেজুয়েলার উপর থেকে উড়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছিলেন। সেই দিন তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটি, যে অঞ্চলটি সম্পর্কে এর আগে কেউ কোনোদিন পরিচিত ছিল না। জায়গাটি 25 মিটার উঁচু, ঘন গাছপালা বেষ্টিত বন দ্বারা আবৃত ছিল। এই পৃথিবী তার সৌন্দর্য এবং রহস্যে অসীম। কখনো কখনো আমাদের মনে হয় এই পৃথিবীর প্রতিটি কোণ আবিষ্কৃত এবং অধ্যয়ন করা হয়েছে, কিন্তু আমাদের এমন ভাবাটা ঠিক নয়। এই পৃথিবীর অনেক স্থান সম্পর্কে এখনও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম, অনাবিষ্কৃত অঞ্চলগুলির সাথে পরিচয় করাতে চলেছি, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সনডং কেভ। এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানগুলির মধ্যে একটি হিসাবে মনে করা হয়। এই অঞ্চলটি ভিয়েতনাম কোয়াংবিন প্রদেশের ফং না কেবাং জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউই জানত না, কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং বেশ কয়েকটি নদী। সনডং গুহাটি প্রথম 1991 সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টির ঝড়ের সময় আশ্রয় এবং প্রথমবার আবিষ্কার করেছিলেন। তবে তিনি জায়গাটি দেখে ভয় পান, তাই আর এগিয়ে যাননি। 2009 সালে ব্রিটিশ ব্যক্তিরা যে কোনো কারণবশত গুহার প্রবেশদ্বারটি পুনরাবিষ্কার করেছিলেন। যখন বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করলেন, তারা সনডংয়ের আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে যান। তখন থেকেই এই গুহা নিয়ে গবেষণা শুরু হয়। এর গভীরতা প্রায় 150 মিটার এবং এর দৈর্ঘ্য প্রায় 9000 মিটার। মোট আয়তন 38.5 কিউবিক মিটার অনুমান করা হয়েছে, যা সনডংকে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে। বিজ্ঞানীরা এখনও সনডংয়ের 6000 মিটার টেরিটরি অঞ্চলকে অন্বেষণ করতে পেরেছেন। পাথরের ফাটলের মধ্যে দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলে অনেক উদ্ভিদ এবং প্রাণীর জন্ম দিয়েছে। গবেষকরা গুহার ভেতরে ভাল্লুক, তোতা, বাদুড়, শত শত প্রজাপতি এবং 70 প্রজাতির উভচর এবং সরীসৃপ প্রাণীর খোঁজ পেয়েছেন। সনডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব, যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের চোখের আড়ালে রয়েছে। জাভারি ভ্যালি। আমাজন রেইন ফরেস্টের এই জাভারি ভ্যালি একটি দুর্গম এবং অস্পর্শ অঞ্চল। এই অঞ্চলে বেশিরভাগ উপজাতিদের বসবাস, যারা সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। জাভারি উপত্যকা হল আমাজনের আদিবাসীদের সবচেয়ে বড় রিজার্ভেশন। এটি ব্রাজিল ও পেরুর সীমান্তে অবস্থিত। এর আয়তন পর্তুগালের আকারের সমান বা 5444 বর্গ কিলোমিটার। এই উপত্যকায় 14টি উপজাতির প্রায় 2000 লোকের বসবাস। তাদের সকলেই বহিরাগতদের প্রতি ক্ষুব্ধ। প্রকৃতপক্ষে এর কারণ ব্রাজিলিয়ান শিকারীদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রভাবে। জাভারি আদিবাসীরা তাদের অঞ্চল এবং চারপাশের প্রকৃতিকে রক্ষা করতে চায়। এই আদিবাসীদের কাছে আদিম বনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চোরা শিকারীরা তা ভুলে যায়। জাভারি জনগণ সভ্যতা এবং অগ্রগতি থেকে অনেক পিছিয়ে। তারা একটি ভিন্ন পথ বেছে নিয়েছে প্রকৃতির সাথে একতাবদ্ধ জীবন কাটাতে এবং সশস্ত্র চোরা শিকারীদের আটকাতে দুঃখজনক জীবনযাপন করছে। যদিও উপজাতিগুলি ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত, কিন্তু চোরা শিকারীরা এখনও তাদের অঞ্চলে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং জাভারিরা তাদের শিকারে বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে। ডানাকিল ডিপ্রেশন। এই শান্তিময় পৃথিবীতে ডানাকিল ডিপ্রেশনকে আপনি নরকের সাথে তুলনা করতে পারেন। ডানাকিল ইথিওপিয়ার উত্তর পূর্বে ডানাকিল নামের মরুভূমিতে অবস্থিত। এই ভূখণ্ডগুলির প্রাকৃতিক দৃশ্য তাদের স্বতন্ত্রতা, বিভিন্ন শেডের লবণের স্তূপ, সালফিউরিক গিজার এবং আগ্নেয়গিরির গর্তে বুদবুদ লাভারদ দ্বারা মুগ্ধ করে। পৃথিবীর অন্য কোথাও এরকম কিছু দেখতে পাওয়া যায় না। এই অঞ্চলে বাতাসের তাপমাত্রা শীতকালেও চরম, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে 63 ডিগ্রি সেলসিয়াস। ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত, তাই নিঃসন্দেহে অঞ্চলটি বিজ্ঞানীদেরকে আকর্ষণ করে। এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুব কঠিন, তবে কিছু স্থান ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে। সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 3 মিলিয়ন বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের অবশেষ আবিষ্কার। এই আবিষ্কারটি ডানাকিলকে হোমিনিডদের বাসস্থান হিসেবে চিহ্নিত করে। বিজ্ঞানের জন্য আরেকটি আকর্ষণীয় আবিষ্কার ছিল যে লাভাশিলা থেকে বেরিয়ে আসা বুদবুদ জলে প্রচুর সংখ্যক বিভিন্ন অণুজীব বসবাস করে, যেখানে জলের তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড, সালফার, তামা ও লবণে পরিপূর্ণ। ব্যাকটেরিয়াদের জীবন এখানে অদ্ভুতভাবে স্বাভাবিক। এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জনবসতি গড়ে উঠেছে, যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে। কেপ মেলভিল।
এই অঞ্চলটি অস্ট্রেলিয়ার কেপ ইয়ার্ক উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত। জায়গাটি 1815 সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসন আবিষ্কার করেছিলেন এবং প্রথমে নামকরণ হয়েছিল কেপ স্টনি, কিন্তু পরে নামকরণ করা হয়েছিল মেলভিল, যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিল ন্যাশনাল পার্কের অংশ, যেখানে আরও দুটি দ্বীপ রয়েছে। কেপ মেলভিল অঞ্চলটি তার বিশাল পাথরের জন্য অনন্য, যা একটি প্রাচীর হিসাবে কাজ করে। এই বড় পাথরগুলি এই অস্পর্শ অঞ্চলকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। দীর্ঘদিন ধরে এই পাথরগুলি মেলভিল এলাকার গবেষণাকে অসম্ভব করে তুলেছে, তাই মেলভিলের ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনকে দি লাস্ট ওয়ার্ল্ড বলা হয়। 2013 সালে জেমস কুক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দলের সাথে কেপের চূড়ায় একটি অভিযান চালিয়েছিলেন। গবেষকরা মেলভিলের বনে প্রবেশ করার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের একটি নতুন অনাবিষ্কৃত জগৎ আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা বলেছিলেন যে তারা মেলভিলে যে আবিষ্কারগুলি করেছিলেন তা রীতিমতো অবাক করার মতো ছিল। তারা উদ্ভিদ এবং প্রাণীর সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন। প্রথম আবিষ্কারটি ছিল একটি অস্বাভাবিক গেকো, যার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একটি দীর্ঘ পাতলা শরীর এবং বড় চোখ। গেকোর এই প্রজাতিটিকে লিফটেল গেকো নাম দিয়েছিলেন। এছাড়াও বোল্ডারের ফাটলে লুকিয়ে থাকা হালকা বাদামি দাগযুক্ত এক প্রকার ব্যাঙ খুঁজে পান, যে প্রজাতির নাম দেওয়া হয়েছিল ব্লচ বোল্ডার ফ্রগ। আরেকটি আবিষ্কার হয়েছিল কেপ মেলভিন শেড স্কিন নামে একটি নতুন প্রজাতির বাদামি টিকটিকি। প্রাণী ছাড়াও বিজ্ঞানীরা উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতিও আবিষ্কার করেছিলেন, যে উদ্ভিদ এবং প্রাণীরা এই অঞ্চলের স্থানীয়, যাদের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মোটুও কান্ট্রি। তিব্বত দীর্ঘকাল ধরে রহস্যে আচ্ছন্ন হয়ে রয়েছে, আংশিকভাবে বৌদ্ধ শিক্ষা এবং দুর্গম মহিমান্বিত পর্বত দ্বারা বিচ্ছিন্নতার কারণে। এই অঞ্চলের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হল মোটুও কান্ট্রি। মোটুও তার অস্পর্শ সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং বৌদ্ধরা এটিকে একটি পবিত্র স্থান বলে মনে করে। দুর্ভাগ্যবশত পরিবহন ব্যবস্থার অভাবের কারণে জায়গাটি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অনেক বছর ধরে কর্তৃপক্ষ মোটুওকে অন্যান্য দেশের সাথে সংযোগকারী রাস্তা দিয়ে সংযোগ করতে চেয়েছিল, কিন্তু নির্মাণের সময় প্রতিবারই তুষারপাত এবং শিলাধসের ঘটনা ঘটেছে। অবশেষে 1990-এর দশকের মাঝামাঝি সময় একটি রাস্তা তৈরি করা হয়েছিল, কিন্তু বেশ কয়েকটি ভূমিধসের কারণে ধ্বংস হয়ে যায় পরবর্তী কিছুদিনের মধ্যেই। ফলে কর্তৃপক্ষ আর কোনোদিন রাস্তা নির্মাণের প্রচেষ্টা করেনি। তিব্বতী ভাষায় মোটুয়া শব্দের অর্থ লুকোনো পদ্ম। এই অঞ্চলটি সত্যিকার অর্থে তার নাম অনুসারে সার্থক। মনে হয় যেন কোনো এক প্রাকৃতিক শক্তি রাস্তা নির্মাণে বিরোধিতা করে, যেন প্রকৃতি বাকি দুনিয়া থেকে জায়গাটিকে লুকিয়ে রাখতে চায়। বর্তমানে এই অঞ্চলটিতে পৌঁছানোর জন্য তুষার আচ্ছাদিত পাহাড়, 9টি নদী এবং খাদের উপর ঝুলন্ত সেতু অতিক্রম করতে হবে, যে যাত্রা 4 দিন সময় নেয় এবং এটি শুধুমাত্র সবচেয়ে সাহসী এবং প্রশিক্ষিত পর্যটকদের জন্য উপযুক্ত। যাই হোক, একটি সত্যিকারের প্রাকৃতিক আশ্চর্যের সাক্ষী হতে গেলে এইটুকু রিস্ক আপনাকে নিতেই হবে। তিব্বত মালভূমির উপত্যকায় অবস্থিত মোটুও তার আলপাইন তৃণভূমি, বন, হ্রদ এবং নদীর জন্য পরিচিত। কঠিন বরফে ঢাকা পাহাড়ের মাঝে এই জায়গাটিকে একটি সত্যিকারের সবুজ মরুদ্যানের মতো মনে হয়, যা মানুষের হৃদয়ে শান্তি এবং প্রশান্তির আগমন ঘটায়। সারিসারিনামা কেভ। গায়না এবং ভেনেজুয়েলার দক্ষিণে সমতল চূড়াসহ শত শত উঁচু পর্বতমালার মধ্যে সারিসারিনামা প্রাচীনতম। এটি 25 মিটার উচ্চতা পর্যন্ত গাছের সাথে ঘন রাজকীয় বন দ্বারা বিচ্ছিন্ন। এই অঞ্চলটি 1961 সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য অনাবিষ্কৃত ছিল, যখন পাইলট হ্যারি গিবসন সারিসারিনামার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিশাল গর্তগুলি দেখতে পেয়েছিলেন। তার আবিষ্কার বিজ্ঞানীদের আগ্রহকে আরও জাগিয়ে তুলেছিল, কিন্তু এই সিঙ্কহোলগুলি অন্বেষণ করার জন্য জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। 1974 সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হতে প্রায় 10 বছরেরও বেশি সময় লেগেছিল। গবেষকদের হেলিকপ্টারে করে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তারা দড়ি ব্যবহার করে একটি গর্তে নেমেছিল। প্রাথমিকভাবে নিচে একটি হ্রদ খুঁজে পাওয়ার আশা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না এবং দুর্ভাগ্যবশত দলটি তাদের গবেষণা শেষ হওয়ার পর এই গুহা থেকে উঠতে পারেনি। পরবর্তীতে বহু গাছপালা সাফ করে হেলিকপ্টার দ্বারা ওই স্থান থেকে উদ্ধার করা হয়। আরেকটি গবেষণা দল 2 বছর পর সারিসারিনামার চূড়ায় উঠেছিল এবং আরও 3টি গুহা আবিষ্কার করে। আসলে এই বিশাল শৃঙ্খলের জন্য পর্বত আরোহণ একদমই মুশকিল, এবং এর থেকেও বেশি মুশকিল এখানকার কল্প কাহিনীর জন্য। স্থানীয়রা বিশ্বাস করে এই 1350 মিটার গভীরতা থেকে কখনো কখনো গর্জন শোনা যায়। গুহাটিতে নাকি এক প্রাচীন অশুভ আত্মার আবাস, যা মানুষকে অপহরণ করে। তবে যে কারণেই হোক, এই দুর্গম স্থান আজও মানুষকে ফিরতে দেয় না। আপনি কখনো এমন স্থানের কথা শুনেছেন বা সম্মুখীন হয়েছেন? আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।